সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা অসাধারণ দলিল নিয়ে কথা বলবো যা বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রকে চালায়। হ্যাঁ, ভারতের সংবিধান। চলুন এর গভীরে একটু ডুব দেওয়া যাক আর বোঝার চেষ্টা করা যাক কিভাবে একটা গোটা জাতি নিজেদের ভাগ্য নিজেরাই লিখেছিল। ভাবুন তো একবার, বিশ্বের অন্যতম বৈচিত্র্যময় একটা দেশের জন্য, যেখানে এত ভাষা, এত ধর্ম, এত সংস্কৃতি, তার জন্য কি করে একটাই নিয়মকানুন লেখা সম্ভব? এটাই ছিল কিন্তু সংবিধান প্রণেতাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এই প্রশ্নটাকে কেন্দ্র করেই আমরা দেখব কিভাবে এই ঐতিহাসিক দলিলটা আসলে তৈরি হয়েছিল। তো এই অংশে আমরা ঠিক এটাই দেখব, কিভাবে একটা আইডিয়া থেকে, একটা ধারণা থেকে ভারতের সংবিধান দেশের সর্বোচ্চ আইন হয়ে উঠল, একটা শক্তিশালী দেশ তৈরির মূল ভিত্তি বলতে পারেন একে। এই দুটো তারিখ কিন্তু ভারতের ইতিহাসে ভীষণ গুরুত্বপূর্ণ। দেখুন, ২৬শে নভেম্বর ১৯৪৯, এই দিন গণপরিষদ সংবিধানের কাজটা শেষ করে এবং সেটাকে গ্রহণ করে। আর এর ঠিক ২ মাস পর ২৬শে জানুয়ারি ১৯৫০ এক নতুন সকাল আসে। ভারত সেদিন নিজেকে একটা সার্বভৌম প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করে। সেই দিন থেকেই সংবিধানটা পুরোপুরি কার্যকর হয়। আমরা ভারতের জনগণ, এই যে শব্দগুলো দেখছেন, এগুলো কিন্তু শুধু প্রস্তাবনার শুরু নয়, এটাকে বলা যেতে পারে পুরো সংবিধানের আত্মা। এটা শুধু একটা বাক্য না, এটা হলো গোটা সংবিধানের মিশন স্টেটমেন্ট। যারা এই সংবিধান তৈরি করেছিলেন, পুরো দেশের জন্য তাদের যে স্বপ্নটা ছিল, এটাই হলো সেই স্বপ্ন। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক প্রস্তাবনার এই ৫টি মূল স্তম্ভকে, যেগুলো আসলে ভারতের আসল পরিচয় তৈরি করে। প্রথম স্তম্ভটাই হলো সার্বভৌম। এর মানেটা খুব সোজা, ভারত নিজের সব সিদ্ধান্ত নিজেই নেবে। দেশের ভেতরে কি হবে বা বাইরে অন্য দেশের সাথে কেমন সম্পর্ক থাকবে, সেই সব সিদ্ধান্ত নেওয়ার জন্যে ভারত পুরোপুরি স্বাধীন। অন্য কোনো দেশ এসে বলে দিতে পারবে না যে ভারতকে কি করতে হবে। এরপরে আসছে সমাজতান্ত্রিক। আচ্ছা, এই শব্দটা কিন্তু পরে সংবিধানে যোগ করা হয়েছিল। এর মূল লক্ষ্যটা হল দেশের সম্পদ যেন শুধু কিছু লোকের হাতে জমা না হয়, আর অর্থনৈতিক বৈষম্য যতটা সম্ভব কমানো যায়। মানে একটা মিশ্র অর্থনীতির দিকে ঝোঁক। ধর্মনিরপেক্ষ বা সেকুলার, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা নীতি। এর মানে হল রাষ্ট্রের নিজের কোনো ধর্ম নেই, রাষ্ট্রের চোখে সব ধর্ম সমান, আর প্রত্যেক নাগরিক নিজের বিশ্বাস মতো ধর্ম পালন করার জন্য স্বাধীন। রাষ্ট্র কাউকে কোনো বিশেষ ধর্মের জন্য বেশি সুযোগ সুবিধাও দেবে না, আবার বাধাও দেবে না। গণতান্ত্রিক এর মানে তো আমরা সবাই জানি, আসল ক্ষমতাটা কিন্তু সরকার বা কোনো নেতার হাতে নেই, আছে সাধারণ মানুষের হাতে। আমরাই ভোটের মাধ্যমে আমাদের প্রতিনিধি নির্বাচন করি, আর তারাই দেশ চালান। সোজা কথায় দেশটা চলে জনগণের ইচ্ছায়। আর সবশেষে হল প্রজাতন্ত্র বা রিপাবলিক। এর মানে দেশের যিনি প্রধান, মানে রাষ্ট্রপতি, তিনি কোনো রাজা বা রানীর মতো বংশানুক্রমে এই পদে আসেন না, যেমনটা ব্রিটেনে হয়। পয়সা না, আমাদের রাষ্ট্রপতি একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হন। তো এতক্ষণ আমরা ভারতের পরিচয়ের মূল ভিত্তিগুলো জানলাম, কিন্তু প্রশ্ন হল, এই বড় বড় কথাগুলো, সার্বভৌম, গণতান্ত্রিক, এগুলো আসলে কাজ করে কিভাবে? চলুন এইবার আমরা সরকারের গঠন আর নাগরিকদের অধিকারের কাঠামোটা একটু বোঝার চেষ্টা করি। ভারতে রয়েছে সংসদীয় গণতন্ত্র, যেটা মূলত ব্রিটিশ মডেল থেকে নেওয়া। ব্যাপারটা বেশ সহজ। প্রথমে দেশের নাগরিকরা ভোট দিয়ে আইনসভার সদস্যদের, মানে সাংসদদের নির্বাচন করে। এরপর এই আইনসভা থেকেই তৈরি হয় সরকার বা মন্ত্রিসভা। আর সবচেয়ে জরুরি বিষয়টা হলো, এই সরকারকে তার সব কাজের জন্য আইনসভার কাছেই জবাবদিহি করতে হয়। আচ্ছা, এবার একটা খুব মজার জিনিস দেখি। সংবিধানে দুরকম নীতির কথা বলা আছে। একটা হলো মৌলিক অধিকার, আর অন্যটা নির্দেশমূলক নীতি। মৌলিক অধিকারগুলো হলো আপনার গ্যারান্টি, এগুলো আদালত দ্বারা সুরক্ষিত, সরকার চাইলেই আপনার থেকে কেড়ে নিতে পারে না। অন্যদিকে নির্দেশমূলক নীতিগুলো হলো একটা গাইডলাইন, বা বলতে পারেন একটা লক্ষ্যের মতো। এগুলো আদালত দ্বারা বলবৎযোগ্য নয়, কিন্তু দেশ চালানোর সময় সরকারের চেষ্টা করা উচিত এই নীতিগুলো মেনে চলার। একটা হলো আপনার সুরক্ষা কবচ, আর অন্যটা হলো দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার একটা রোডম্যাপ। আর এই সব অধিকার, আইন কানুন, এগুলো রক্ষা কবচকে, সেটা হলো আমাদের স্বাধীন বিচার ব্যবস্থা। সংবিধান নিশ্চিত করে যে বিচার বিভাগ যেন সরকার বা আইনসভার কোনো প্রভাব ছাড়াই কাজ করতে পারে, যাতে তারা নির্ভয়ে, নিরপেক্ষভাবে সংবিধান আর সাধারণ মানুষের অধিকার রক্ষা করতে পারে। চলুন এবার আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে আমরা দেখব ভারতের সংবিধানের এমন কিছু বিশেষ বৈশিষ্ট্য যা একে আর ৫টা দেশের সংবিধানের থেকে একেবারে আলাদা করে তুলেছে। প্রথমত এর আকার।
এটা কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় লিখিত সংবিধান। যখন এটা তৈরি হয়েছিল তখন ৩৯৫টা অনুচ্ছেদ ছিল, আর এখন তো সেটা বেড়ে ৪৪৮-এরও বেশি হয়ে গেছে। এর কারণটা হলো ভারতের মতো এত বড় আর বৈচিত্র্যময় একটা দেশের জন্য সবকিছু খুব পরিষ্কার করে লেখার দরকার ছিল, যাতে কোনো বিষয়ে কোনো ধোঁয়াশা না থাকে। অনেকেই মজা করে বা সমালোচনা করে এটাকে ধার করা বস্তা বা আ ব্যাগ অফ বড়োয়িংস বলে থাকেন, কিন্তু ব্যাপারটা আসলে বেশ ইন্টারেস্টিং। সংবিধান যারা তৈরি করেছিলেন তারা কিন্তু বিশ্বের বিভিন্ন ভালো ভালো সংবিধান ঘেঁটে দেখেছিলেন এবং যেখান থেকে যেটা ভারতের জন্য সবচেয়ে ভালো মনে হয়েছে সেটাই নিয়েছেন। যেমন ধরুন, সংসদীয় ব্যবস্থাটা নেওয়া হয়েছে ব্রিটেনের কাছ থেকে, মৌলিক অধিকারের ধারণাটা এসেছে আমেরিকা থেকে, আবার নির্দেশমূলক নীতিগুলো নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এগুলো কিন্তু হুবহু কপি করা হয়নি। প্রত্যেকটা জিনিসকে ভারতের পরিস্থিতি অনুযায়ী বদলে মানিয়ে নেওয়া হয়েছে। আরেকটা দারুণ ব্যাপার হলো আমাদের সংবিধান একই সাথে কঠিন আবার সহজও। মানে এর কিছু নিয়মকানুন খুব সহজে বদলানো যায়, কিন্তু কিছু মূল কাঠামো বদলাতে গেলে বেশ জটিল পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয়। এই নমনীয় আর অনমনীয়তার মিশ্রণের জন্যই এটাকে একটা জীবন্ত দলিল বলা হয়, যা সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে পারে। আর এই বিষয়টা দেখুন, জাতীয় একতার জন্য এটা কিন্তু খুব জরুরি। ভারতে রয়েছে একক নাগরিকত্ব। এর মানে কি? এর মানে হলো আমরা পশ্চিমবঙ্গের বা কেরালার বা গুজরাটের বাসিন্দা হতে পারি, কিন্তু আমাদের একটাই পরিচয়, আমরা ভারতের নাগরিক। আমেরিকার মতো দ্বৈত নাগরিকত্ব আমাদের এখানে নেই, যেখানে একজন ব্যক্তি দেশের নাগরিক হওয়ার পাশাপাশি তার রাজ্যেরও নাগরিক। এই ব্যবস্থাটা করা হয়েছিল যাতে আঞ্চলিক পরিচয়ের উপরে দেশের পরিচয়টা বড় হয়ে ওঠে। তাহলে প্রশ্নটা হলো, ৭০ বছরেরও বেশি পুরনো এই নীল নকশাটা আজকের এই দ্রুত বদলে যাওয়া ভারতের জন্য কতটা প্রাসঙ্গিক? ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো সামলানোর জন্য এটা কি এখনও যথেষ্ট শক্তিশালী? সময়ের পরীক্ষায় তো এটা অবশ্যই উত্তীর্ণ হয়েছে, কিন্তু আগামী দিনের জন্য এটা কতটা প্রস্তুত সেই ভাবনাটা কিন্তু থেকেই যায়।